নমস্কার। আজকের আলোচনা মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। দ্য পলিটিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়া অন দ্য ইভে অফ দ্য মুঘল কনকোয়েস্ট। আমরা সকলেই জানি জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে জয় লাভের পরে ভারতে মুঘল শাসনের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই মুঘলদের আসার আগে ভারতের রাজনৈতিক পরিবেশ কেমন ছিল সেই প্রেক্ষাপটে আজকের আলোচনা। 1525 খ্রিস্টাব্দে মোগল বীর বাবরের আক্রমণকালে ভারত ছিল পরস্পর বিবাদমান বহু ক্ষুদ্র রাজ্যে বিভক্ত একটি ভৌগোলিক ভূখণ্ড মাত্র। ভারতে তখন কোনো সর্বভারতীয় শক্তি ছিল না এবং সার্বভৌমত্ব লাভের জন্য বিভিন্ন রাজ্যগুলির মধ্যে সর্বদাই যুদ্ধবিগ্রহ ও সংঘর্ষ চলত। এই অবস্থায় বিদেশি কোনো শক্তির আক্রমণ মোকাবিলা করা ও শক্তি ও মানসিকতা ভারত ভূখণ্ডের কোনো রাজ্যগুলিরই ছিল না। লোদি বংশীয় সুলতান ইব্রাহিম লোদি শাসিত দিল্লি সুলতানি তখন ছিল অতি দুর্বল এবং পতনের সম্মুখে দাঁড়িয়েছিল। ক্ষয়িষ্ণু এই সাম্রাজ্য তখন উত্তর ভারতের এক সংকীর্ণ সীমার মধ্যেই আবদ্ধ ছিল। পাঞ্জাব, দোয়াব, জৈনপুর, অযোধ্যা, বিহারের কিছু অংশ, ত্রিহুত, শতদ্রু ও বুন্দেলখণ্ডের মধ্যবর্তী অঞ্চল নিয়ে ছিল দিল্লির সুলতানি সাম্রাজ্য। ঐতিহাসিক আর্স্কিন বলেন যে ইব্রাহিম লোদি এবং সুবিস্তৃত সাম্রাজ্যের অধিপতি হলেও তার সাম্রাজ্য সংহিতের প্রচণ্ড অভাব ছিল। তখন লোদি রাজতন্ত্র ছিল কতকগুলি স্বাধীন করদ রাজ্য, জায়গির ও প্রদেশের সমষ্টি বিশেষ। এইসব শাসকেরা নিজ নিজ অঞ্চলে এক প্রকার স্বাধীনভাবেই শাসনকার্য পরিচালনা করতেন। নিজ নিজ অঞ্চলে তারাই ছিলেন সর্বশক্তিমান এবং তাদের কথাই ছিল ওই এলাকার আইন। প্রজাবর্গের আনুগত্য ছিল ওই সব শাসকদের প্রতি। সার্বভৌম সুলতানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। দরবারের অভিজাতদের অনেকেই সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সুলতানের পিতৃব্য আলম খান লোদি দিল্লির সিংহাসন দাবি করেন এবং অভিজাতদের অনেকেই তাকে সমর্থন করেন। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি আবার স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন। আলম খান লোদি ও দৌলত খান লোদির একত্রে কাবুলের অধিপতি বাবরকে ভারত আক্রমণের আবেদন জানান এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন। সুতরাং বাবর ভারত আক্রমণের প্রাক্কালে দিল্লি সুলতানি ছিল নানা দণ্ডে জীর্ণ একটা ক্ষয়িষ্ণু শক্তি। এই সময় দিল্লি সুলতানির বাইরে মধ্য ভারতে সর্বাপেক্ষা শক্তিশালী রাজ্য ছিল রাজপুত রানা মেবার। এর রাজধানী ছিল চিতোর। মেবারের রানা সংগ্রাম সিংহ বা রানা সঙ্গ সুলতানি শাসনের ধ্বংসস্তূপের উপরে একটি শক্তিশালী রাজপুত সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। এছাড়া এই সময় উত্তর ভারতের দিল্লি সুলতানির বাইরে আর যেসব মুসলিম রাজ্য ছিল সেগুলি হলো কাশ্মীর, সিন্ধু, পাঞ্জাব, গুজরাট, মালব এবং বাংলা। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত উড়িষ্যা ছিল একটি হিন্দু রাজ্য এবং ভারতীয় রাজনীতিতে এই রাজ্যের কোনো গুরুত্ব তখন ছিল না। তুগলক বংশীয় সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে শেষ পর্বে দক্ষিণ ভারতে দুটি স্বাধীন রাজ্যের উৎপত্তি হয়, মুসলিম রাজ্য বাহবানি এবং হিন্দু রাজ্য বিজয়নগর। বাবরের আক্রমণকালে হিন্দু রাজ্য বিজয়নগর ছিল একটি শক্তিশালী রাজ্য। অপরদিকে তখন বাহবনী রাজ্যের পতন ঘটেছিল। বাহবনী রাজ্যের ধ্বংসস্তূপের উপরে গড়ে ওঠে 5টি স্বাধীন মুসলিম রাজ্য। এই রাজ্যগুলি হলো আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বেরার এবং বিদর। বাবর তার আত্মজীবনী তুজোগি বাবরিতে লেখেন যে তার ভারত আক্রমণকালে ভারতে 5 জন স্বাধীন মুসলিম শাসক ও 2 জন শক্তিশালী হিন্দু শাসক ছিলেন। হিন্দু রাজ্য বলতে তিনি মেবার ও বিজয়নগরের কথা বলেছেন। এক কথায় বলা যায় যে 1525 খ্রিস্টাব্দে বাবরের ভারত আক্রমণকালে ভারত ছিল অন্তকলহে লিপ্ত কতকগুলি দুর্বল রাষ্ট্রের সমষ্টি মাত্র। এই কারণে বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো সুসংবদ্ধ
বা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি এবং এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল মুঘল বীর বাবর। ধন্যবাদ।